মনে করেন আপনি একটা সিস্টেম ভিজিট করছেন, ঠিক আছে? তো ভিজিট করতে করতে হঠাৎ করে আপনার সিস্টেমটা একটা পেমেন্ট দিতে গিয়ে আপনার সিস্টেমটা ক্র্যাশ করলো, ঠিক আছে? আপনার পেমেন্ট হলো না, পুরা সিস্টেম ডাউন হয়ে গেল, ঠিক আছে? বা আপনি হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করলেন, সেই ডেভেলপের পরে আপনার ওই সিস্টেমটা প্রথম প্রথম ভালোই চলছে, আপনার একটা অ্যামাউন্ট অফ ইউজারের জন্য খুব ভালো চলছে। বাট দিন শেষে যখন আপনার সিস্টেমটা অনেক ডিমান্ডেবল হয়ে গেল এক সময়, তখন হতে আপনার ট্রাফিক বাড়তে লাগলো, আপনার ক্লায়েন্টের আসা যাওয়া, আপনার সিস্টেম ইউজ করার ইউজার ইনক্রিজ হলো। তো যখন এটা হতে শুরু করলো, তখন আপনার কি হলো, আপনার সিস্টেমটা আস্তে আস্তে স্লো ডাউন হওয়া শুরু করলো, আপনার ক্র্যাশ হয়ে গেল, আপনার ট্রাফিকের জন্য আপনার পুরো সিস্টেমের একটা ১২টা বেজে গেল, ঠিক আছে? সো এরকম হলে আসলে জিনিসটা আমরা প্রায় অনেক অনেক সিস্টেমে দেখে থাকি। তো এগুলা হলে আসলে এগুলার উপায়টা কি, ঠিক আছে? তো এগুলার উপায় হচ্ছে আমরা আজকে একটি আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। তো এই আর্কিটেকচারটা কিভাবে আমাদেরকে সহায়তা করে এবং এই সমস্ত সিচুয়েশনে আর্কিটেকচার কিভাবে হ্যান্ডেল করে, আজকে আমরা এই সমস্ত কিছু জানার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আর্কিটেকচার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খুবই খুবই পপুলার একটা আর্কিটেকচার, এবং আশেপাশে আমাদের মডার্ন ডেতে, আমাদের প্রেজেন্ট ডেতে এটা প্রচুর মানে কথা হচ্ছে এটা নিয়ে। সো আর্কিটেকচারটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। সো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা কি, এটার সুবিধা কি, আমরা সমস্ত কিছু জানার চেষ্টা করব, ঠিক আছে? এবং আজকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে, একটা প্রজেক্ট এক্সাম্পলের মাধ্যমেও দেখার চেষ্টা করব মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা নিয়ে। সো ততক্ষণ আপনারা থাকার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যতটুকুই বোঝেন, ঠিক আছে? মেন কথা হচ্ছে আমার হচ্ছে এ টু জেড এখনই সমস্ত কিছু বুঝতে হবে এরকম না, বাট আপনি এখন যতটুকু পারেন বুঝেন, আস্তে আস্তে আপনি জিনিসটাকে অ্যাডাপ্ট করতে থাকবেন, ঠিক আছে? কারণ একটা জিনিস আমরা প্রথম থেকে যখন নতুন কিছু যখন আমাদের সামনে পড়ে, তখন ফার্স্টে আমরা দেখেই সমস্ত কিছু একবারে মাস্টার হয়ে যেতে পারি না। আমাদের এটা অবশ্যই প্রচুর প্র্যাকটিস, প্রচুর এর ভিতর দিয়ে যাওয়ার একটা দরকার রয়েছে, তাহলে আমরা জিনিসটার প্রতি আস্তে আস্তে সেটা অ্যাডাপশন আমাদের মধ্যে জন্মাতে থাকবে। সো ফার্স্টে আমরা দেখে সমস্ত কিছু বুঝে যাব এরকম কোনো ফ্যাক্ট না। আপনি পুরোটা দেখবেন, তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সো লাস্ট পর্যন্ত থাকার অবশ্যই আহ্বান থাকলো। কারণ শেষে অবশ্যই প্রজেক্টের মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের একটা একটা ছোটোখাটো আমি আপনাকে এক্সাম্পল দেখাবো, যে আসলে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কীভাবে আমরা কাজ করে থাকি, বা একটা উদাহরণ দেখাবো, এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? সো মনে করেন যে আপনার একটা ই-কমার্স সাইটে, আমি যেটা প্রথমে বললাম যে এরকম যে আপনার কোড বেস যখন বড় হয়ে যাবে, তখন আপনার ডিপ্লয় স্লো হয়ে যাবে, একটা বাগ পুরো সিস্টেমকে আপনাকে ক্র্যাশ করে দিতে পারে, ঠিক আছে? সো মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যদি না ইউজ করে থাকেন, তাহলে আপনার স্কেলিং, আপনি যদি মনোলিথিক আর্কিটেকচারে যেমন আমি যদি আসি, তো স্কেলিংয়ের একটা প্রবলেম ক্রিয়েট করে। তো সব সময় আপনার অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হয়। মাইক্রোসফট আর্কিটেকচার আমরা এখন একটু জানার চেষ্টা করি। তো কিছু উদাহরণ দেখব কিভাবে এটা কাজ করে, সো এটা দেখার চেষ্টা করব, এবং তারপরে আমরা আস্তে আস্তে ইন ডিটেলসে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো চলুন আমরা আস্তে আস্তে যেতে থাকি। সো এটা হচ্ছে আইবিএম এর একটি আর্টিকেল ব্লগ, একটা সাইট, এবং এখানে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার নিয়ে তারা একটু আলোচনা করেছে। তো আমরা পুরোটা পড়বো না, জাস্ট আমরা একটি হচ্ছে ইম্পর্টেন্ট একটা, আমরা প্রথমে কি বলেছে এটা আমরা একটু পড়ার চেষ্টা করবো, একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? সো এখানে বলেছে মাইক্রো সার্ভিসেস or microservices architecture is a cloud native architectural approach in which a single application is composed of many loosely coupled and independently deployable smaller components or services. তো এখানে দেখলেন কি বলছে, যে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন ইজ কম্পোজড অফ ম্যানি লুজলি কাপলড তো ইন্ডিপেন্ডেন্টলি ডিপ্লয়েবল স্মলার কম্পোনেন্টস অ্যান্ড সার্ভিস। মানে এইটা হচ্ছে মেইন, যে স্মলার কম্পোনেন্টস অ্যান্ড সার্ভিস, এটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের মেইন যে কনসেপ্ট, যে আপনি প্রতিটা যে আপনি একটা মনোলিথিক আর্কিটেকচারে যদি একটা টোটাল একটা অ্যাপ্লিকেশন বিল্ড করেন, তাহলে আপনার এখানে কী কী থাকতে পারে? একটা ই-কমার্সে যদি দেখেন, পেমেন্ট সার্ভিস আছে, প্রোডাক্ট সার্ভিস আছে, আপনার ইউজারের জন্য আলাদা একটা সার্ভিস আছে, তো আরও অনেক অ্যাডমিন সার্ভিসও থাকবে, যেহেতু আপনার ব্যাক সাইডে আপনার অনেক কিছু আপলোড দিতে হবে, প্রোডাক্টগুলো আপলোড দিতে হবে, তাই না? তো এগুলো তো একটা আলাদা সার্ভিস, আপনি বিবেচনা করে একটু ভাবতে পারেন, ঠিক আছে, যে এরকম লেভেলের সার্ভিস থাকতে পারে। তো এগুলো সার্ভিস যখন একটা
একটা একসাথে থাকে, এখানে যদি কোনো লেভেলে একটাতে কোনোটাতে প্রবলেম হয় তাহলে পুরো সিস্টেমটা ক্র্যাশ হয়ে যেতে পারে, আপনার পুরো সিস্টেম ডাউন হয়ে যেতে পারে। ঠিক আছে, তো মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কী করতেছে, আপনার এটা পুরো এক একটা সার্ভিসকে ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করার সে আপনাকে সেই ফ্রিডমটা দিচ্ছে, সেই স্বাধীনতাটা দিচ্ছে। ঠিক আছে, সেটা কি যে আপনার যদি পেমেন্ট সার্ভিসে কোনো প্রবলেম হয় তাহলে আপনার অন্য কোনো সার্ভিস যে বাকি সার্ভিসগুলো আছে সেই সমস্ত সার্ভিসে সেটা কোনো এফেক্ট পড়বে না। তার মানে আপনি যখন আপনার সাইটে আপনি আছেন, আপনি পেমেন্ট করতেছেন, হঠাৎ করে পেমেন্ট সার্ভিসটা যদি একটু ডাউন হয়ে যায় তাহলে আপনার সাইট ক্র্যাশ করবে না। আপনার হয়তো পেমেন্ট সার্ভিসটা কিছুক্ষণের জন্য হয়তো আপনার হচ্ছে মানে অ্যাভেলেবেল থাকবে না, বাট আপনার বাকি সাইটের বাকি সার্ভিসগুলো অবশ্যই আপনাকে সেই সার্ভিসটা যেটা তারা রিকোয়েস্ট করবে সেটা সে ডেলিভার দিতে পারবে। সো এটা হচ্ছে মাইক্রো সার্ভিসের একটা ম্যাজিক। ঠিক আছে, তো আমরা দেখি যে মাইক্রো সার্ভিসের আর্কিটেকচারটা সেটা কিভাবে কাজ করে এবং আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, তো এটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের একটা ডায়াগ্রাম আমি বলতেছি। এখানেও দেখেন উপরে লেখা আছে ইউজার ইন্টারফেস, তারপরে এপিআই গেটওয়ে, আমরা এপিআই রিকোয়েস্ট করি এবং এখানে বিভিন্ন মাইক্রো সার্ভিস, এটা বলতে পারেন ছোটো একটা সার্ভিস। ঠিক আছে, তো এই সার্ভিসটে বলতেছে যে আলাদা আলাদা হচ্ছে আমার হচ্ছে ডিবি বলতে ডেটাবেস বোঝাচ্ছে। সো ডিবি আলাদা আলাদা ডিবি আছে, হয়তো পেমেন্টের একটা আলাদা ডিবি, ইউজারের আলাদা ডিবি, প্রোডাক্টের আলাদা ডিবি। সো আলাদা আলাদা ডিবি আছে। আগে হচ্ছে কী হতো যে একটা ডেটাবেস থাকতো, এখানে আমরা ভালোভাবে অনেকভাবে আমরা সেখানে ডেটা স্টোর করতাম। বাট এখানে আপনার সেই স্বাধীনতা আছে যে আপনি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে আপনি বিভিন্ন সার্ভিসের জন্য, বিভিন্ন প্রোডাক্ট সার্ভিসের জন্য আপনি আলাদা আলাদা ডিবি ডেটাবেস আপনি কানেক্টেড রাখতে পারেন। সেই ডেটাবেস যে সেমটাই হতে হবে, মানে সেম ডেটাবেস। আপনি মঙ্গো ইউজ করলেন বলে আরেকটা ডেটাবেস যে মঙ্গো ডিবি ইউজ করতে হবে এরকম না, আপনার সেই ইন্ডিপেন্ডেন্সও আছে। তেমনিভাবে আমার মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে আমরা যে এক একটা সার্ভিস আমরা যেটা ইউজ করব, অর্থাৎ মনে করেন যে এইটা যদি হয় পেমেন্ট সার্ভিসে আপনি ইউজ করলেন স্প্রিং বুট। এটা যদি ইউজার সার্ভিস হয়, ইউজার সার্ভিসে আপনি এক্সপ্রেস.js ইউজ করলেন। ঠিক আছে, এটা যদি হয় হচ্ছে আপনার এটা যদি মনে করেন একটা সার্ভিস হলো, এখানে আপনি .NET ইউজ করতে পারেন। ঠিক আছে, .NET। সো আপনি আলাদা আলাদা ইউজ করতে পারেন সার্ভিস, এটা আপনার আলাদা আলাদা, আপনি সেই আপনার পারফরমেন্স বা আপনার হচ্ছে রিকোয়ারমেন্টসের অনুযায়ী আপনি এগুলো সার্ভিসের বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। এটা পুরো ইন্ডিপেন্ডেন্স আপনার আছে এবং আপনি সেটা সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, মাইক্রো সার্ভিসের মাঝে কমিউনিকেশন হয় কয়ভাবে? মাইক্রো সার্ভিসের মাঝে কমিউনিকেশন হয় দুইভাবে, একটা সিঙ্ক্রোনাসভাবে, একটা অ্যাসিঙ্ক্রোনাসভাবে। তো সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস আজকে আমরা এত বেশি ডিটেলসে যাব না, আমরা হাই লেভেলেই থাকার চেষ্টা করব। সো আমরা সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস যদি আমাদের জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমরা গুগল করে দেখব যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যে দুইভাবে কমিউনিকেট করে থাকে সেটা সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস, এটার ডিফারেন্সটা কী বা এটা এক একটার সাথে একটা ডিফারেন্সটা কী এবং এটার অসুবিধাগুলো কী, এগুলো আমরা অবশ্যই জানার চেষ্টা করব। ঠিক আছে, এই তো আসলো আপনার মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের বিষয়টা। ঠিক আছে, তো মনে করেন যে আমি একটা ডিভাইস দিয়ে আমি একটা সাইটকে আমি ভিজিট করব। ঠিক আছে, মনে করেন একটা ই-কমার্স সাইট। তো আমি যখন ভিজিট করব তখন আমি হয়তো এপিআই গেটওয়ে এখানে আমি হিট করলাম। ঠিক আছে, এটা এপিআই গেটওয়ে। হ্যাঁ, সো এপিআই গেটওয়েতে হিট করার পরে আমার হচ্ছে সাইটের ইন্টারফেসটা আসলো। মনে করেন এটা হচ্ছে আমার একটা সাইটের ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। সো ইউজার ইন্টারফেসে আমার বিভিন্ন সার্ভিসে মানে কানেক্টেড আছে ব্যাক এন্ডে। সো এখানে মনে করেন যে আমার হচ্ছে এখানে একটা সার্ভিস, তারপরে এখানে একটা সার্ভিস, তেমনিভাবে এখানে একটা সার্ভিস। ঠিক আছে, তো মনে করেন যে এটা হচ্ছে আমার এপিআই গেটওয়ে, এপিআই গেটওয়ে। ঠিক আছে, অ্যান্ড এটা একটু যদি আমি ঠিকমতো করি, অ্যান্ড এপিআই গেটওয়ে আমি হচ্ছে এখানে অ্যাক্সেস করলাম। এটা মনে করেন যে আমার হচ্ছে ইউজার ইন্টারফেস। আমি দেখাই, এটা হচ্ছে মনে করেন ইউজার ইন্টারফেস। আমি জাস্ট একটা খুবই বেসিক দেখাচ্ছি, এটা আরও অনেক মানে ডায়াগ্রামটা আরও অনেক হাই লেভেলে থাকে, আরও অনেক অ্যাডভান্স লেভেলে দেখানো হয়। সো মনে করেন আমার ইউজার ইন্টারফেস, আমার একটা সাইট, ই কমার্স সাইট। তো এটা হচ্ছে মনে করেন যে একটা ই কমার্স সাইট। সো ই কমার্স সাইটে আমি এপিআই গেটের মাধ্যমে ইউজার ইন্টারফেস মানে আমার যে ইউআইটা আসছে সেটা আমি করতেছি। এখানে বিভিন্ন সার্ভিস আমরা পেয়ে থাকি, যে হচ্ছে আমরা অর্ডার সার্ভিস। তো মনে করেন যে এটা আমি নাম দিই যে এটা হচ্ছে অর্ডার সার্ভিস। ঠিক আছে, অ্যান্ড একটু যদি আমি ছোট করতে পারতাম বেটার হয়, লার্জ, এখানে যদি আমি মিডিয়াম সাইজ দিই। ওকে, এখানে বললাম যে এটা হচ্ছে অর্ডার সার্ভিস। ঠিক আছে, দেন হচ্ছে আমার এটা হচ্ছে আমার হচ্ছে পেমেন্ট সার্ভিস।
দেন আমি আসি একটা দিলাম যে এটা হচ্ছে প্রোডাক্ট সার্ভিস দিলাম, যে আরও অনেক সার্ভিস থাকে, আমি জাস্ট আপনাকে উদাহরণ দেখানোর জন্য আমি দিচ্ছি, ঠিক আছে? এটা প্রোডাক্ট সার্ভিস। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে কি যে আমার এটা প্রতিটা এভাবে কানেক্টেড আছে, ঠিক আছে? কানেক্টেড আছে এন্ড ওকে। সো আমার অর্ডার সার্ভিস, পেমেন্ট সার্ভিস এবং প্রোডাক্ট সার্ভিস আলাদাভাবে কানেক্ট আছে। এটা দেখেন একটা আলাদাভাবে আছে। এতদিন কি হচ্ছে আমার একটাই থাকতো, একটার ভিতরে সমস্ত কিছু আমরা কোড বেজে একটা কোড বেজে থাকতো, বাট এটা আলাদা সার্ভিস, এটা আলাদাভাবে রান হচ্ছে, এটা আলাদাভাবে রান হচ্ছে, এটা আলাদাভাবে রান হচ্ছে। এবং প্রত্যেকটা সার্ভিসে আমরা প্রত্যেকটা সার্ভিসে আলাদা আলাদা ডেটাবেস আছে, ঠিক আছে? সো এটা আমি একটু দেখাই। এই হচ্ছে ডেটাবেস, এই ডেটাবেস, এই ডেটাবেস, ঠিক আছে? তো এইটা এখানে অ্যান্ড এটাতে এটা হচ্ছে একটু ভালোভাবে দিই, ডান। অ্যান্ড তো প্রত্যেকটা আলাদা আলাদা ডেটাবেস, সো এটা ডেটাবেস তো তাদের নিজের ইন্ডিভিজুয়াল ডেটাবেস আছে। তো একটা ডেটাবেসে যদি প্রবলেম ক্রিয়েট হয় যে হঠাৎ করে ডেটাবেসটা ডাউন হয়ে গেছে, তখন এই সার্ভিসটা হয়তো আনঅ্যাভেলেবল থাকবে, বাট বাকিগুলো ডেটাবেসে সব কিছু ঠিক আছে, বাকি সার্ভিসও রানিং থাকবে, আপনার ইউজার কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। সো ইউজার ইজিলি আপনার সমস্ত কাজ কিছু করতে পারবে, জাস্ট খালি শুধু অর্ডার সার্ভিসটা হয়তো আনঅ্যাভেলেবল থাকবে। তখন আমরা যারা ডেভেলপার বা আমরা যে ইঞ্জিনিয়ার যা ব্যাকে কাজ করব, তারা হয়তো আমরা এই সার্ভিসের প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং সেটাকে ফিক্স করার চেষ্টা করব, এবং করে থাকি এভাবে আমরা সিস্টেমটাকে আমরা ফিক্স করে আবার মানে রান করে দিই, ঠিক আছে? সো ওইভাবে তারা আবার এই সার্ভিসটা পেয়ে থাকে। সো এখান থেকে যে কোনো একটা সার্ভিস যদি প্রবলেম হয়ে যায়, তাহলে আমার কি হচ্ছে, আমার ইউজারের মানে হয়তো সেই সার্ভিসটা ইউজ করতে পারবে না, বাট আমার হচ্ছে বাকি সার্ভিসগুলো রানিং থাকবে বলে আমার পুরো সিস্টেমটা ডাউন হয়ে যাচ্ছে না, ঠিক আছে? সো এটা হচ্ছে আগের থেকে বেটার সলিউশন মনোলিথিক থেকে, এবং আপনার ইন্ডিপেন্ডেন্স অবস্থা থাকবে, আপনার টিম যেই ফ্রেমওয়ার্ক যেভাবে আপনি আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন, এবং আপনার এইগুলা ফিচার্সগুলো আপনি কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? সো এই তো মনোলিথিক এবং এটা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের হচ্ছে সুবিধা, অ্যান্ড এটা হচ্ছে সুবিধা হচ্ছে এটা। আর মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের একটা এখন যদি বলি যে মানে ডাউনসাইডটা কি, ডাউনসাইডটা হচ্ছে মাইক্রো সার্ভিসের ডাউনসাইড হচ্ছে আপনার এটা হচ্ছে খুবই বড় একটা টিমের জন্য মাইক্রো সার্ভিস হচ্ছে আপনার অবশ্যই বেটার, ঠিক আছে? আপনার যদি ছোটো টিম হয় তাহলে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা আসলে এটা মেনটেন করা পসিবল না। একটা বড় টিম বলতে আপনার যেহেতু এক একটা সার্ভিসের জন্য এক একটা টিম যদি থাকে তাহলে বেটার হয়, কারণ আপনার যদি টিম যদি 5 জন থাকে তাহলে আপনার এগুলো সার্ভিস মেনটেন করা খুবই মানে কষ্টদায়ক হয়ে যাবে, আপনার মেনটেন করা পসিবল হয়ে উঠবে না, ঠিক আছে? সো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ডাউনসাইড হচ্ছে বড় টিম, যদি আপনার টিম ছোটো হয় তাহলে এটা ডাউনসাইড, বড় টিম হলে বেটার হয়, ঠিক আছে? আর্কিটেকচারাল কমপ্লেক্স অবশ্যই আছে, কারণ আপনার এক একটা প্যাটার্ন, এক একটা কোড বেস এক এক রকম হবে, ঠিক আছে? এটা স্বাভাবিক। সো এখানে আর্কিটেকচারাল কমপ্লেক্স অবশ্যই আসবে, এটার প্রবলেম হয়তো আপনারা এক একজন ডেভেলপার এক একটা সার্ভিসে যখন কাজ করবে, অন্য সার্ভিসের কোড বেসটা তাকে বুঝতে একটু সময় লাগতে পারে, ঠিক আছে? কারণ বলবো না যে একবারেই বুঝবে না, বাট তাকে আপনি সেম কোড বেসে যখন কাজ করবেন আপনি সেই প্যাটার্নটা হয়তো আপনি অ্যাডাপ্ট করে ফেলবেন, বাট আপনি যখন ডিফারেন্ট সার্ভিসে যখন কাজ করার আপনাকে হয়তো আপনি যখন কাজে যাবেন বা আপনি কাজ করার জন্য দরকার পড়বে, তখন হয়তো আপনাকে ডিফারেন্ট হয়তো ফ্রেমওয়ার্ক যদি হয়, আপনি এক্সপ্রেসে কাজ করতেছেন, হয়তো স্প্রিং বুট দেখতেছেন, আপনি স্প্রিং বুটে এক্সপিরিয়েন্স নাই, বাট আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? অবশ্যই পারবেন, কেন পারবেন না? যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার সমস্ত ইয়েতে অবশ্যই তাদের সেই অ্যাডাপ্টেবিলিটি আছে, সো আপনি সেটা তো অবশ্যই বুঝবেন, বাট আপনার একটু টাইম লাগবে, ঠিক আছে? আপনি সাথে সাথে জিনিসটা করতে পারবেন না, সো এটা একটা প্রবলেম। আর আরেকটা হচ্ছে কি, আপনার ডেভঅপসের স্কিলটা থাকা জরুরি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে, কারণ ডেভঅপসের অনেক কাজ আছে, আপনার যেহেতু একটা অপরটার সাথে কানেক্টেড, ডিপ্লয়মেন্টের অনেক ব্যাপার আছে। আপনার ডিপ্লয়মেন্টের আমি যেটা বলতে চাচ্ছি যে অর্ডার সার্ভিস, পেমেন্ট সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস, এটা কিন্তু এক একটা জায়গায় ডিপ্লয় অবস্থা থাকবে। এটা হয়তো একটা ডিপ্লয়মেন্ট, এক জায়গায় হচ্ছে এটা আলাদাভাবে ডিপ্লয়মেন্ট, এটাও আলাদাভাবে ডিপ্লয়মেন্ট, প্রোডাক্ট সার্ভিস আলাদাভাবে ডিপ্লয়মেন্ট হচ্ছে পেমেন্ট। সো আপনি যদি একটাতে ফিচার্স মনে করেন অর্ডার সার্ভিসে একটা ফিচার্স অ্যাড করবেন, সেটা আপনি আলাদাভাবে অ্যাড করে সেটা নতুনভাবে ডিপ্লয় করতে পারেন, বাকিগুলো এখানে ডিপ্লয়মেন্ট দরকার পড়তেছে না সেটাতে। আর যদি একটা হঠাৎ করে এখানে বাগস হয় তাহলে সেটা প্রবলেমটা এখানে ক্রিয়েট হবে, বাকিগুলো কোনো প্রবলেম সেখানে হচ্ছে না বা হবে না, ঠিক আছে? সো এটা একটা ফ্লেক্সিবিলিটি আছে। তেমনিভাবে নেটওয়ার্ক লেটেন্সি বাড়ে একটু, এটা যদিও এখন অনেক কিছু এসে গিয়েছে এটা ফিক্স করা বা এটাকে
কভার আপ করার জন্য, বাট নেটওয়ার্ক লেটেন্সি অবশ্যই আছে। আপনি একটা সেম কোড বেসড মনোলিথিক যেভাবে ফাস্টার পারফরমেন্স দেবে, নেটওয়ার্ক লেটেন্সি একটু মাইক্রোসার্ভিসে ওইগুলোর তুলনায় একটু থাকবে। মনিটরিং ডিবাগিং একটু কঠিন হয়তো, যেহেতু আপনার বিভিন্ন সার্ভিস থাকবে, এটা অবশ্যই একটু কঠিন হবে। এবং রিসোর্স নিডেড, আপনার অনেক রিসোর্সের দরকার পড়বে, কারণ এক একটা সার্ভিসের জন্য অবশ্যই আলাদা আলাদা রিসোর্স দরকার পড়বে। খরচ আছে, কারণ এটা আপনার মনে করেন আগেরটাতে কি হচ্ছিল যে একটা ডিপ্লয়মেন্টে হয়ে যাচ্ছিল, বাট এটার জন্য আলাদা আলাদা ডিপ্লয়মেন্ট দরকার পড়বে। আলাদা আলাদা ডিপ্লয়মেন্ট বলতে আলাদা আলাদা সার্ভার, ঠিক আছে, আলাদা আলাদা সার্ভারের জন্য অবশ্যই কস্ট অবশ্যই আপনার বৃদ্ধি পাবে। সো দিস ইজ মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের ডাউনসাইড। তো এই তো ছিল মাইক্রোসার্ভিস আর্কিটেকচার। এবার আমরা একটু দেখি যে মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের হচ্ছে একটা উদাহরণ বা প্রজেক্ট এক্সাম্পল, দেন আমরা হচ্ছে এটাকে ক্লোজ করব, ঠিক আছে। তো চলুন দেখা যাক। তো এই তো প্রজেক্টটা ওপেন করলাম, সেখানে ভিএস কোডে আমি আছি এবং আমার হচ্ছে মাইক্রোসার্ভিসের একটা প্রজেক্ট। সো মাইক্রোসার্ভিসের প্রজেক্টের জন্য আমি এখানে ডকার আমার ইউজ করতে হচ্ছে এবং এখানে RabbitMQ ইউজ করা আছে। সো ডকার RabbitMQ এটা নিয়ে যদি আপনার কোনো ধারণা না থাকে, ডকার নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি হচ্ছে দেখতে পারেন। ডকার নিয়ে আপনি হচ্ছে স্টাডি করতে পারেন, আমার চ্যানেলও আছে এবং আরও অনেক রিসোর্স আছে, আপনি শিখে নিতে পারবেন ডকার, যদি আপনি সেটা নিয়ে না জানেন ডকার আসলে কী কাজে আসে বা এটা কী জন্য দরকার পড়ে। সো এটা আপনি অবশ্যই জানার চেষ্টা করবেন, একটু শিখে নেবেন। মাইক্রোসার্ভিসের জন্য অবশ্যই ডকারটা অনেক ইম্পর্টেন্ট। সো অবশ্যই, আর যারা জানেন তাহলে আমরা একটু সামনে এগোতে পারি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এটা আমি Node.js এক্সপ্রেস ইউজ করেছি। Express.js এর আমি হচ্ছে মাইক্রোসার্ভিস নিয়ে একটু প্রজেক্টটা বানিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন সার্ভিস, টাস্ক সার্ভিস, ইউজার সার্ভিস আছে, ঠিক আছে। তো টাস্ক সার্ভিস, ইউজার সার্ভিসটা আছে, এটাতে দেখতে পাচ্ছেন যে Index.js এখানে আছে এবং এখানে বিভিন্ন আপনার হচ্ছে আমি এখানে কোড দেওয়া আছে, ঠিক আছে। সেখানে MongoDB ডেটাবেস হিসেবে MongoDB ইউজ করা হয়েছে এবং MongoDB-তে আমরা যে কানেক্ট করেছি এখানে, এবং আমার আরও যেভাবে আমি ইউজার সার্ভিসের যেটা টাস্ক সার্ভিসের API ক্রিয়েট করা হয়েছে, এখানে গেট আছে, তারপরে হচ্ছে আপনার পোস্ট আছে টাস্ক ক্রিয়েট করার জন্য। সো এবং MongoDB যেই আপনার স্কিমা তৈরি করতে হয়, তো স্কিমাটা তৈরি করা হয়েছে এবং সেভাবে জিনিসটা মানে যেটা আমরা হচ্ছে ব্যাকএন্ডে যারা কাজ করেছি আমরা জানি যে এবারে কীভাবে কাজ করতে হয়। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মাইক্রোসার্ভিস নিয়ে আমাদের বোঝার। তো প্রতিটা সার্ভিসে দেখেন এখানে ইউজার সার্ভিস, টাস্ক সার্ভিস এবং নোটিফিকেশন সার্ভিসে আপনার ডকার ফাইল আছে। সো টাস্ক সার্ভিসের মধ্যে দেখেন ডকার ফাইলের মধ্যে আমি বলে দিচ্ছি যে আমার নোডের ভার্সন কত হবে এবং ওয়ার্কিং ডিরেক্টরি এবং আমার কী কী লাগবে। আমার কিন্তু আমি দেখেন এই সার্ভিসগুলোতে আমার নোড মডিউলস ফোল্ডারটা নাই, কারণ আমি রান কিন্তু এখানে করতেছি না। সো আমার এখানে নোড মডিউলস ফোল্ডারটা লাগতেছে না, আমি রান করবো কোথায়, ডকারে। সো কি হচ্ছে এখানে দেখেন ওয়ার্কিং ডিরেক্টরি, আমি বলে দিচ্ছি যে প্যাকেজ জেসনটা, কারণ এটাই তো মেন। আমি ডকারে যখন আপনার এই ফাইলটা যাবে, এই ফাইলটার থেকে আমার কী কী ডিপেন্ডেন্সি আছে সেটা ইনস্টল করে নেবে, তারপর আমার কী কমান্ড রান করতে হবে, npm run install, এবং আমি এক্সপোজ আমার পোর্ট নাম্বার কত হবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে 3001, তারপর এখানে আমার কমান্ড কি হবে, নোড ইন্ডেক্স কমান্ড রান করার জন্য আমার এই সার্ভিসটা। তো এটা একটা দেন হচ্ছে এখানে দেখেন আমার ইউজার সার্ভিসে আমার পোর্ট নাম্বার এক্সপোজ হচ্ছে 3000 আছে, সেমভাবে আমার বাকি প্রাইস সেম, ঠিক আছে। এবং নোটিফিকেশন সার্ভিসে আমার পোর্ট নাম্বার হচ্ছে 3002, বাকিগুলো প্রাইস সেম। এবার আসি বাকিগুলো সেম। এবার হচ্ছে আমি তো আসলে যখন কাজ করব বা জিনিসটা কি, আমার তো সব সার্ভিস রান থাকলে আমার পুরো অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে চলবে, ঠিক আছে। সো আমার হচ্ছে আপনি চাইলে আলাদা আলাদা সার্ভিস আলাদাভাবে রান করতে পারেন এবং এটাও পসিবল, বাট আপনার যদি একসাথে একবারেই একটা সার্ভিসটা রান করতে হয় তাহলে আপনার অবশ্যই ডকারের এরকম একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে বলা হয় ডকার কম্পোজ। এই ডকার কম্পোজ নিয়ে যদি আপনি না জেনে থাকেন, আপনি একটু পড়ে নেবেন, খুবই ইজি। যদি ডকার নিয়ে ধারণা থাকে, ডকার কম্পোজ শিখতে আপনার বেশি সময় লাগবে না, আসলে জিনিসটা কনফিগারেশনটাই মেন, ঠিক আছে। সো এই যে ডকার কম্পোজের যেই কনফিগারেশন এখানে দেখতে পাচ্ছেন, সার্ভিসের মধ্যে আমি এখানে যে মঙ্গো আমার কী, কারণ আমার হচ্ছে ব্যাকএন্ডের ডেটাবেসে আমি মঙ্গো লাগবে। সো আমি এখানে বলে দিচ্ছি যে মঙ্গো ডেটাবেসে আমার হচ্ছে একটা ইমেজ, আমার যেহেতু ইমেজটা তো আগে ক্রিয়েট করতে হবে, যদি মঙ্গো ইমেজটাই না থাকে তাহলে তো সে জিনিসটাকে ইউজ করতে পারবে না, সেটাকে ইমেজটা নামায় তাকে ডাউনলোড করতে হবে। সো এখানে বলেছি ইমেজটা কোথা থেকে নেবে এটাও বলে দিলাম এবং কন্টেনার নেম দিয়ে দিয়েছি, পোর্টস নাম্বার, সে কত নম্বর পোর্ট সে ইউজ করবে এটা এক্সপোজ হবে। দেন ভলিউম, এটা ভলিউম নেম, এখানে ভলিউম কোথায় কীভাবে সেভ হবে এটা বলা আছে। দেন RabbitMQ সেমভাবে আপনার পোর্টস নাম্বার দেওয়া আছে, 2টা পোর্টস লাগে
RabbitMQ কেন লাগে, কোথায় লাগে, এটা আপনি ডকুমেন্টস পড়ে অবশ্যই বোঝার চেষ্টা করবেন। RabbitMQ যদি পড়ার ইচ্ছা থাকে আপনি সেটা পড়ে নিতে পারেন। কন্টেনার নেম কী হবে সেটা বলা আছে, এবং তারপরে হচ্ছে আমাদের সার্ভিসগুলো, যেমন ইউজার সার্ভিসে আমার কোথায় আমি পাথটা দিয়ে দিচ্ছি যে বিল, ইউজার সার্ভিস হচ্ছে এখানে আছে, কন্টেনার নেম কী হবে এবং পোর্ট নাম্বার কত, এবং এখানে দেখেন বলা আছে ডিপেন্ডস অন মঙ্গো, কারণ আমার ইউজার সার্ভিস একটা ডেটাবেসের উপর নির্ভর করতেছে, সেই ডেটাবেসটা কি মঙ্গো, যেটা আমার যে কন্টেনার নেম মঙ্গোটা আমি নামিয়েছি, সো এখানে মঙ্গো। যদি এটা ডিপেন্ডস অন না দেন তাহলে বিষয়টা হবে কি, এটা আমি পরে বলছি, আমি সামনে আবার যাই। টাস্ক সার্ভিসের মধ্যেও সেম, আমি জাস্ট পোর্ট নাম্বার এবং প্রায় সেম। টাস্ক সার্ভিসটা কী হচ্ছে, RabbitMQ আমার ইউজ করতে হচ্ছে ডিপেন্ডস অন RabbitMQ। নোটিফিকেশন সার্ভিস প্রায় সেমভাবে, পোর্ট নাম্বারটা চেঞ্জ আর ডিপেন্ডস অন দুইটা, ডেটাবেস আর RabbitMQ। এবং এখানে ভলিউমের মধ্যে মঙ্গো ডেটাটা আমার অ্যাড করা আছে। সো ডিপেন্ডস অনটা কী জন্য দেওয়া হচ্ছে, ডিপেন্ডস অনটা কেন দেওয়া হয়, ডিপেন্ডস অনটা বিষয়টা কি যে আমার সার্ভিসটা কার উপর ডিপেন্ডেড, ডেটাবেসের উপর ডিপেন্ডেড, ঠিক আছে। তো আমি যখন কন্টেনারটা বা আপনি যখন ডকারটা রান করবেন, এটা তো আগে ইমেজ ক্রিয়েট করবে, তাই ইমেজ ক্রিয়েট করার পর কন্টেনার হিসাবে রান হবে, তাই না। তো কন্টেনার হিসাবে যখন রান হবে, আমার যদি একটা সার্ভিস আগে স্টার্ট হয়ে যায়, ডেটাবেস না স্টার্ট হয়, তাহলে জিনিসটা কী হচ্ছে, আপনার ডেটাবেস আগে না স্টার্ট হয়ে যদি সার্ভিস আগে স্টার্ট হয়ে যায়, তাহলে একটা ইরর ফেস হতে পারে, ক্র্যাশ করতে পারে, কারণ একটা হয়তো ডেটাবেস থেকে কোনো ইনফরমেশন সে আগে ফেচ করে হয়তো দেখাবে বা কিছু একটা হবে। সো এখানে যদি এটা মানে আগে পরে হয়ে যায় তাহলে অবশ্যই প্রবলেম। সো ডিপেন্ডস অন হলে হবে কি, আগে মেক শিওর হবে যে মঙ্গো এবং RabbitMQ, যেহেতু এটাতে দুইটা এরকম দেওয়া আছে, সো মঙ্গো RabbitMQ এই দুইটা সার্ভিস আগে রান হবে, দেন আমার বাকি সার্ভিসগুলোর রান হওয়া শুরু করবে, ঠিক আছে। তারপরে অর্থাৎ আগে এই দুইটা সার্ভিস রান হবে, তারপরে বাকি সার্ভিসগুলো রান হবে, যেগুলো ডিপেন্ডস অন আছে, সেই ডিপেন্ডস অন মানে ডিপেন্ডস অন যেটাতে সেটা আগে রান হবে, তারপরে বাকিগুলো, ঠিক আছে, কারণ ওই সার্ভিসটা ওইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো ঠিক আছে, এটা বুঝলাম। আমার দেখতে পাচ্ছেন এই যে ইমেজের মধ্যে আমার অলরেডি ক্রিয়েট করাই আছে, এই যে এখানে আমার ইমেজের মধ্যে Node.js মাইক্রোসার্ভিস এবং কন্টেনারের মধ্যে অলরেডি আছে। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে নোটিফিকেশন, ইউজার সার্ভিস, টাস্ক এবং দেখেন RabbitMQ, মঙ্গো এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা একটু চলে আসি হচ্ছে টার্মিনালে, এবং টার্মিনালে আমরা এই সার্ভিসটা একটু বা এই মাইক্রোসার্ভিসটা একটু এই প্রজেক্টটা রান করার চেষ্টা করি এবং দেখি আসলে এটা কীভাবে কাজ করে, রাইট। সো ওকে, তাহলে শুরু করি, জাস্ট আমরা রান করে দেখব, ঠিক আছে। সো আমরা রান করি, এখানে দেবো যে ডকার কম্পোজ আপ অ্যান্ড ডি, ঠিক আছে। সো কম্পোজ আপ ডি, এবার দেখেন কি হচ্ছে, আগে কন্টেনার কি শুরু হলো, আগে হচ্ছে মঙ্গো, তারপরে RabbitMQ, তারপরে কি হচ্ছে নোটিফিকেশন সার্ভিস, তারপর ইউজার সার্ভিস, তারপর টাস্ক সার্ভিস। আমি কি বলেছি, ডিপেন্ডস অনগুলো আগে রান হবে, মঙ্গো RabbitMQ আগে স্টার্ট হয়েছে, তারপরে হচ্ছে আমার বাকি সার্ভিসগুলো, ঠিক আছে। সো এই যে আমার এখন দেখেন আমার ডকার এই কন্টেনার এখন রান হচ্ছে, এখন আপনি এই সার্ভিসের উপরে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। সো আমি এখানে যদি আসি, দেখেন এখানে এই যে এখানে দেখেন ওটা সবুজ রানিং, এখানে বলতেছে রানিং অবস্থায় আছে। সো আপনি এখানে যদি ক্লিক করেন, ইন্সপেক্টর যান, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার হচ্ছে লগ দেখা যাচ্ছে। সো এই যেখানে আছে, এবং আমার বিভিন্ন সার্ভিসে আমার হচ্ছে ইউজার সার্ভিসে যদি যাই, এখানে দেখছেন যে ইউজার সার্ভিস লিসেনিং পোর্ট, এখানে সব পোর্ট নাম্বার আমার লগ দেওয়া আছে। সো কানেক্টেড টু MongoDB সব কিছু সাকসেসফুলি হয়েছে, ঠিক আছে। সো আমি যদি এখন পোস্টম্যান ওপেন করি, সো পোস্টম্যান যদি এখন ওপেন করি, আমি দেখতে পাচ্ছেন পোস্টম্যান ওপেন করছি, এবং আমি হচ্ছে সেই পোর্ট নাম্বার লোকালহোস্ট 3000 এবং ইউজার নেম আমি এটা হচ্ছে দেখেন, আমি যদি এখন এখানে সেন্ড ক্লিক করি, আমার হচ্ছে ইউজারগুলো আমার আসা শুরু করবে। তো দেখেন আমি এখানে ইউজার যেগুলো সেভ করেছিলাম সেটা গেট রিকোয়েস্ট দিয়েছে এবং সেটা আসছে, ঠিক আছে, সাকসেসফুলি আসছে। নেক্সটভাবে যদি আমি গেট অল টাস্ক সার্ভিসে দিই, আমি সেটা আসবে, ঠিক আছে। সো এইটাই ছিল হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিসের একটা ম্যাজিক, ঠিক আছে। আমি বলবো ম্যাজিক, কারণ এটা অনেক ভালো লেভেলের হচ্ছে আমাদের সাহায্য করে। আপনার যদি স্কিলের দরকার পড়ে, আপনি স্কেলেবিলিটি, যেটা আপনার ইন্ডিপেন্ডেন্টভাবে আপনি কাজ করতে পারবেন, সে স্কেলের দরকার পড়লে আপনি আলাদা সার্ভিসে স্কেল করতে পারবেন, সেটাকে কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা করতে পারবেন। সো এই যে মাইক্রো সার্ভিসে এভাবে আমি একটা খুবই ছোটো উদাহরণ দেখেছি, এটা আসলে অনেক হিউজ লেভেলের আর্কিটেকচার এবং হিউজ লেভেলের কোড বেস থাকে। এটা জাস্ট একটা আমি সিম্পল একটা আপনাকে দেখিয়েছি, এটা জাস্ট স্টার্টিং পয়েন্ট, যেটা দেখালাম যে এটা এইভাবে জিনিসটা হয়, এইভাবে কাজ করে, ঠিক আছে।
সো এখান থেকে আমি একটা জিনিস হচ্ছে, এখান থেকে যদি একটা সার্ভিস যদি অফ করে দিই বা অফ হয়, বাকি সার্ভিসগুলো ঠিকই রান হবে। বাট হ্যাঁ, একটা জিনিস, একটা সার্ভিস যদি একটা সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে হয়তো একটু প্রবলেম হতে পারে। বাট এরকম না যে অন্য সার্ভিসটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট ওই সার্ভিসটা ডাউন হলে অন্য সার্ভিসের হয়তো আপনার যে কাজ যদি ডিপেন্ডেন্ট থাকে হয়তো সেটা আনঅ্যাভেলেবেল হয়ে যাবে, বাট বাকি কিছু সুন্দরভাবে চলতে থাকবে, ঠিক আছে? সো এটাই। সো এই ছিল মাইক্রো সার্ভিস নিয়ে আর্কিটেকচার নিয়ে আলোচনা। আশা করি আপনারা পুরোটা না হলে আপনার কিছুটা হয়তো ধারণা নিতে পেরেছেন, কিছুটা হয়তো শিখতে পেরেছেন। তো এটা নিয়ে ভালোভাবে স্টাডি করবেন এবং বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। সামনে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে অবশ্যই দেখা হবে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।